উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা, চাপ দিয়ে অপসারণ মানবেন না শিক্ষকরা, শিক্ষার্থী বহিষ্কারাদেশ প্রত্যাহার। রোহিঙ্গারা বিশ্বমহলের মনোযোগ হারাচ্ছে, বললেন প্রধান উপদেষ্টা। স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। প্রতিশোধ নয়, জনগণের আস্থা অর্জনই বিএনপির লক্ষ্য। জুলুম নয়, 31 দফা বাস্তবায়নই প্রতিশোধ, বললেন তারেক রহমান। দুবাই অর্থ পাচারের নিয়ে অনুসন্ধানে দুদক, 70 জনের আয়কর নথি তলব। সাকিবের দুর্নীতির খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি। জম্মু কাশ্মীরে বন্দুক হামলার জেরে সাঁড়াশি অভিযান, বিশ্বজুড়ে নিন্দা। পাকিস্তানকে দায়ী করে ভারতে উত্তাল রাজপথ। এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য টাইগার দল ঘোষণা। ডাক পেলেন এনামুল হক বিজয়, তানভীর ইসলাম, বাদ পড়লেন জাকির হাসান। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। তবে চাপ প্রয়োগ করে অপসারণের সিদ্ধান্ত হলে তা না মানার কথা জানিয়েছে শিক্ষক সমিতি। এদিকে জরুরি সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শোনেন এবং তাদের অনশন ভাঙার অনুরোধ করেন। পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন হচ্ছে। তারা চাইছে এখনই আমরা ঘোষণা দিই যার মাধ্যমে তারা অনশন সেরে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনে কিছু রয়েছে, যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের 5টি যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেছে শিক্ষক সমিতি। তবে ভিসি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তার পদত্যাগের পক্ষে নয় বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। কুয়েটের পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে কুয়েটে আসেন। ইউজিসির পক্ষ থেকে অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান সহ অন্য 2 সদস্য অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা আন্দোলন প্রত্যাহারের জন্য তাদের অনুরোধ করেন। প্রতিষ্ঠানের ভাবমূর্তি সেটাকেও আমাদের বিবেচনা রাখা জরুরি। সবকিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে। এমন পরিস্থিতিতে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 102তম জরুরি সিন্ডিকেট সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে সিন্ডিকেট সভায়। এর আগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারাদেশ দিলে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। এরপর থেকে অসুস্থ হওয়ায় 6 জনকে নেওয়া হয় মেডিকেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে অনশন সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্কিত ভিসিকে অপসারণে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন তন্ত্রতারণ্য। কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠন অনশন সহ নানা কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে আমরণ অনশন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটের নানা প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা। কুয়েটের ভিসি, নির্লজ্জ ভিসি ডক্টর মাসুদ, তিনি সিন্ডিকেট মিটিং ডেকে একটু এই ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যে স্পিরিটকে ধারণ করে জুলাইয়ে আমরা সবাই একসাথে রাস্তায় নেমেছি, সেই স্পিরিটকে আমরা এখনও ধারণ করি এবং আমরা সেই স্পিরিটকে এখনও ধারণ করে কুয়েটের শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং থাকব। একই সঙ্গে বিকেলে সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে কুয়েট ভিসিকে অপসারণের দাবি করেন তারা। সবাই প্রতীকী অনশন করতেছে,
সবার দাবি একটাই, কুলাঙ্গার ভিসিকে আর তারা কুয়েটের ভিসি বলতে দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, দ্রুততম সময়ের মধ্যে সসম্মানে পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে আমরণ অনশন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভিসি মাসুদকে অপসারণ করা না হয়, আমরা আমাদের এই অনশন স্থল এখান থেকে চেঞ্জ করে আমরা মহাসড়কে যাব, আমরা মহাসড়কে অনশন করব। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রুয়েট শিক্ষার্থীরা। একাত্মতা জানিয়ে আমরণ অনশনে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কুয়েট শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত পাশে থাকার কথাও জানায় তারা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। অগ্রাধিকারের ভিত্তিতে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের নানা ঘটনায় রোহিঙ্গারা বিশ্বমহলের মনোযোগ হারাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সংকট দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হবে। রাখাইনে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে আন্তর্জাতিক আদালতে চলমান মামলার খরচ মেটাতে ওআইসির সহায়তাও চান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। কাতারের দোহায় সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যালেঞ্জেস অ্যারাউন্ড শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নিয়ে সৃষ্ট সংকটের ভয়াবহতা তুলে ধরেন তিনি। বলেন, নানা বাধা বিপত্তি সত্ত্বেও 13 লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ক্যাম্পে প্রতি বছর যুক্ত হচ্ছে 32,000 নবজাতক। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকেই সংকটের সমাধান মনে করছে বাংলাদেশ। রোহিঙ্গাদের সহায়তা, প্রত্যাবাসন সহ সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সংকট দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে বলে শঙ্কা জানান তিনি। মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মিয়ানমারে জাতিগত নিধন ইস্যুতে চলা আন্তর্জাতিক বিচার আদালতের খরচ মেটাতে ওআইসির সহায়তা পেতে সংস্থার প্রভাবশালী সদস্য হিসেবে কাতার সরকারের সহায়তা চান ডক্টর ইউনূস। বলেন, বিশ্বের নানা ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধীরে ধীরে সরে যাচ্ছে। সফরের তৃতীয় দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। গোলটেবিল বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি কাতার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, কর্মকর্তা, বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তারেক রহমান বলেছেন, প্রতিশোধ নয়, জনগণের আস্থা অর্জনই বিএনপির লক্ষ্য। যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় তিনি জানান, দেশের জন্য কাজ করাই তার মূল উদ্দেশ্য। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সব জুলুমের জবাব দেওয়া হবে বলে জানান তিনি। বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। বুধবার রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় রংপুর, নীলফামারী, সৈয়দপুর সাংগঠনিক জেলার 31 দফা নিয়ে কর্মশালার। সেখানে অনলাইনে অতিথি হিসাবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 111-এর পর তিনি ও তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন, তবে লক্ষ্য প্রতিশোধ নয়, বরং জনগণের আস্থা অর্জন। বিগত 15-16 বছর ধরে সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। আপনাকে বা আপনার দলকে অর্থাৎ বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে। এ সময় 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এসব নির্যাতনের জবাব দেওয়া হবে বলে জানান তারেক রহমান। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই
31 দফা বাস্তবায়নের সাথে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব বিভ্রান্তি উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালালেও জনগণ সত্য জানে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি তথা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে 31 দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেই 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। আজকের এই কর্মশালায় এটাই হোক আমাদের শপথ। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে একাত্মতার কথা, আর লক্ষ্য অর্জনে দলীয় ঐক্য ও ত্যাগের আহ্বান জানান তিনি। আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অন্যদিকে ভিন্ন এক অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, অন্তর্বর্তী সরকার যদি জুলাই আগস্ট গণহত্যার বিচার না করে তবে পরবর্তীতে রাজনৈতিক সরকার গঠন হলে দিল্লির চাপে তা আর করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপি উত্তরাঞ্চল। বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না। এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে। সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি? আর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নতুন করে কেউ স্বৈরাচারী আচরণ করলে তাকে সরাতে 15 মাসও সময় লাগবে না। যারাই আপনারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন, যারাই আপনাদের ফ্যাসিবাদের হওয়ার চেষ্টা করবেন, আপনাদের পতন ঘটানোর জন্য 15 বছর আর লাগবে না। 15 মাসের মধ্যে আপনাদের পতন ঘটবে যদি আপনারা আবারও ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বিমানবন্দর পর্যন্ত গিয়ে আবার বিএনএস সেন্টারে এসে শেষ হয়। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা এখনো কুসুম বিরোধিতা করেন। আপনারা এখনো বিনিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। দিল্লির প্রেসক্রিপশনে চলা এই ধরনের কোন দল আমরা সাধারণ ছাত্র জনতা মেনে নিব না। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না। আগামী 25 এপ্রিল শাহবাগে বিকেল 3টায় জুলাই পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ এই শহীদি সমাবেশ ডেকেছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতে ইসলামের ব্যানারে নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানালেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, মঠ, মন্দির, চার্চ পাহারা দিতে হবে না এমন সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে চায় জামায়াত। আগামীতে সব ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ বাংলাদেশ করতে জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারা। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। যোগ দেয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের অনুসারীরা। কথা বলেন বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর নানাভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করেছে অনেক রাজনৈতিক দল। ক্ষমতায় গিয়ে উল্টো নিপীড়ন করে ভূমি দখল করেছে পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের নেতারা। 2018 সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই 5 দফা পূরণ করা হবে। আমরা 5 বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফাও পূরণ করা হয়নি। আওয়ামী লীগ আমাদেরকে ভিকটিম বানায়, একেবারে জিম্মি বানিয়ে রেখেছে সেই 1954 সাল থেকেই। আমরা জিম্মি হয়েছিলাম তাদের কাছে, আজকে সেই জিম্মি দশা থেকে আমরা মুক্ত হয়েছি। আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দায়িত্বশীল ভূমিকা পালনে জামায়াতে ইসলামের প্রতি আহ্বান জানান বিভিন্ন ধর্মের নেতারা। আমি বিশ্বাস করি যে আপনার শিক্ষা,
আপনার উৎসাহ, আপনার পরিচালনায় আপনার দলের সকলে সেইভাবে একটি সার্বভৌম বাংলাদেশের নেতৃত্বে পরিচালনা দেবে। বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ, এই দেশকে নিয়ে যাতে বাইরের দেশে যাতে কোনো ধরনের আমাদের জন্য যাতে অপমান না আনতে পারে, আমরা যাতে সেই কলঙ্কিত না হই, এইরকম সকলের দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে আমরা চাই আমাদের দেশমাতৃকাকে রক্ষা করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, কোন ধর্মের উপাসনালয়ে পাহারা দিতে হবে না, এমন সংস্কৃতি নির্মাণ করতে চায় জামাত। এজন্য অন্য ধর্মের মানুষদেরও জামাতের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। যদি এক জাতের ফুল কোনো জায়গায় লাগানো হয়, মানুষ বলে যে ফুল চাষ করেছে, আর যদি বিভিন্ন জাতের ফুল থাকে, মানুষ বলে বাগান গড়ে তুলেছে। আমাদের ফুলের বাগান কোনো বুতম পেঁচা আর নষ্ট করুক, এটা আমরা চাই না। এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। অতীতে যারা জুলুম করেছে তাদেরও দেশে ফিরে আনা হবে বলে জানান জামাত আমির। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তি সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলব করে এনবিআরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়। দুদক কমিশনার জানান, পাচারকারীদের ধরতে অত্যন্ত কঠোর অবস্থানে তারা। ফজলে আদিত্যের রিপোর্ট। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ের সম্পদের পাহাড় করেছেন 459 বাংলাদেশি। তাদের নামে 972টি সম্পদ কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমে 70 জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই 70 জনের কর শনাক্তকরণ নাম্বার সহ সংশ্লিষ্ট নথি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি। পাশাপাশি অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরতে আইনের সব সুযোগ ব্যবহার করা হচ্ছে। অর্থ পাচারকারী শয়তানের মতো উল্লেখ করে তিনি বলেন, তাদের ধরা কঠিন হলেও ছাড় দেওয়া হবে না। আমরা জেনে শুনে কি চুপ থাকবো? কিন্তু পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো, শয়তান ওই আপনার শিরায় উপশিরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। পাচারকারীর জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি, কিন্তু পাচারকারীকে যদি কোনো না কোনোভাবে আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো ছাড় দেব না। এদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ইউনিলিভার বাংলাদেশ পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক এই কোম্পানি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইউনিলিভার বিশাল অবদান রেখেছে। 1962 সালে কালুরঘাটে যাত্রা শুরু করে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশে বিক্রি হওয়া 96% পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করে দেশের শিল্প উন্নয়নে ভূমিকা পালন করে আসছে ইউনিলিভার। যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারনেস রজি উইন্টারটন। It's been a real delight to visit Unilever today and to see one of our best British. দেখছেন সংবাদ রাত। এবার আন্তর্জাতিক। জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ভারত। নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদ জানিয়ে রাজপথে হিন্দুত্ববাদী সংগঠন, বিজেপি নেতা সহ সাধারণ মানুষও। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিয়েছে ক্ষুব্ধ জনতা। নাসরিন আক্তারের রিপোর্টে দেখুন বিস্তারিত।
ক্ষোভের আগুনে জ্বলছে ভারত। কাশ্মীরে হামলায় পাকিস্তানকে দায়ী করে প্রতিবাদে উত্তাল রাজপথ। প্রতিবেশী দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার বার্তা দিয়ে সরব হিন্দুত্ববাদী সংগঠন, মাঠে নেমেছে বিজেপি নেতারাও। প্রতিবাদে শামিল হয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। এই ঘটনায় আমরা খুবই লজ্জিত। অতিথিদের উপর আক্রমণ মেনে নেওয়া যায় না। তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানাচ্ছি। প্রতিটা খুনের বদলা নেওয়া হবে। তারা হিন্দুদের খুঁজে খুঁজে হত্যা করেছে। মোদি তাদের কাউকেই ছেড়ে দেবেন না। রাত থেকেই মোমবাতি প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে উপত্যকাবাসী। হামলার ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিও তোলেন ক্ষুব্ধ জনতা। নিরপরাধ মানুষদের হত্যা করেছে বন্দুকধারীরা। ছুটি কাটাতে এখানে আসা পর্যটকদের উপর গুলি চালানো হয়েছে। কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার পর্যটকদের উপর অতর্কিত হামলায় নিন্দা জানান রাজনীতিবিদ ফায়াজ আহমেদ মীর ও আসাউদ্দিন ওআইসিও। আমাদের অতিথিদের উপর বন্দুকধারীরা যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। নিহতদের প্রত্যেক পরিবারকে 10 লাখ ও গুরুতর আহতদের 2 লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে প্রশাসন। গেল কয়েক বছর জম্মু কাশ্মীরে সহিংসতা কমে আসায় গ্রীষ্মকালে পর্যটকের ঢল নামে। অঞ্চলটিতে নতুন করে অস্থিরতায় জনমনে তৈরি করেছে আতঙ্ক। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে কড়া নিরাপত্তায় ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সৌদি সফর থেকে ফিরে দেশের নিরাপত্তায় জরুরি মন্ত্রিসভার বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে 5টি সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। জানায়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অস্থিরতার পেছনে বড় দুর্বলতা ছিল পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলো। এতে প্রথমেই পাকিস্তানের সঙ্গে 1960 সালে করা সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ভারত। বন্ধ ঘোষণা করা হয়েছে সীমান্তের চেকপোস্ট। এমনকি ভারতের অভ্যন্তরে থাকা পাকিস্তানের নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ফেরত যাওয়ার নির্দেশও দিয়েছে মোদী প্রশাসন। বাতিল করা হয়েছে পাকিস্তানকে দেওয়া ভিসা সুবিধা। এছাড়া 1 মে এর মধ্যে ভারতে থাকা পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তাদের দেশে ফেরত যেতেও বলা হয়। দেখছেন সংবাদ রাত।